ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি শুভ্র আবারও চলে এসেছি তোমাদের সাথে কোষে দেখি 8-এর অঙ্ক নিয়ে। আমরা কিন্তু 12 দাগ পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলেছি। আজকে শুরু করব 13 দাগের অঙ্ক। আশা করি তোমরা সবাই খুব ভালো হয়েছে এবং অঙ্কগুলো তোমাদের খুব ভালো লাগছে। এবং শুধু একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যাই হোক, চলো আর সময় নষ্ট করব না। 13 দাগের অঙ্কটা শুরু করার আগে একটা ছোট্ট কনসেপ্ট, যেটা তোমরা এর আগে মানে এই রিলেটেড কনসেপ্ট তোমরা আগে জেনেছো, বাট এখন একটা ছোট্ট কনসেপ্ট শেখাবো। সেটা শিখলেই মোটামুটি আর কোনো কিছু বাদ থাকবে না লম্ববৃত্তাকার চোঙের। চলো শুরু করা যাক। দেখো, পিছনে একটা ছবি আঁকা আছে, এটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা একটা চোঙের, বাট চোঙটা একটু অন্যরকম দেখতে হয়েছে, কি না একটু মোটো সোটো হয়ে গেছে এই আর কি, তাই তো? দেখো এই চোঙটা দেখো, একটু থিকনেস বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? একটু মোটা সোটা দেখে মনে হচ্ছে না একটু চোঙটা? এটাই শিখবো, এটা কিছুই না। দেখো মাঝখানে এটা কি? কেন্দ্র। তাহলে দেখো এই ভেতরে একটা সার্কেল মানে বৃত্ত, আর বাইরে একটা বৃত্ত এঁকেছি, তাই তো? তার মানে কি এই কেন্দ্র একটা, বাট বৃত্ত দুটো হয়ে গেছে। এখান থেকে আমরা কি জানতে পারবো? এই কেন্দ্র থেকে এই যে ভেতরের যে বৃত্ত পর্যন্ত যে দূরত্ব, এটা কিন্তু ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ভেতরের ব্যাসার্ধটা কি? ভিতর মানে কি? অন্তর। অন্তর মানে ভিতর। তাহলে এইখান থেকে এই ব্যাসার্ধকে আমরা বলবো অন্তর ব্যাসার্ধ, যেটাকে আমরা R2, ঠিক আছে, R2 দিয়ে ডিনোট করছি। এবং এইখান থেকে এই বাইরের বৃত্ত পর্যন্ত যে দূরত্বটা বা যে রেখাটা টেনেছি, সেটাকে আমরা বলবো বহির্ব্যাসার্ধ, যেটাকে আমরা R1 দিয়ে ডিনোট করছি। আর এটা যেমন ওপরে এঁকেছি, নিচেও সেম। এটা এখান থেকে এটা অন্তর্ব্যাসার্ধ, এখান থেকে এটা বহির্ব্যাসার্ধ। অবভিয়াসলি বহির্ব্যাসার্ধের মান সবসময় বেশি হবে অন্তর্ব্যাসার্ধের থেকে। আর একটা যেটা বলার, সেটা হচ্ছে কি না, উচ্চতা। উচ্চতা তো তোমরা আগে থেকেই জেনেছো, এই যে উচ্চতা, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত এই যে হাইটটা, এটাকে আমরা কি বলবো? এই চোঙের উচ্চতা। যাই হোক, এবারে আমরা শিখবো কি এখান থেকে? আমরা কি জেনেছিলাম বলতো? সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা এখানে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ সমগ্র তলের, ঠিক আছে, ক্ষেত্রফল। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জেনেছিলাম মনে আছে? কি জেনেছিলাম? 2πr/h, এটা জেনেছিলাম, প্লাস 2πr², ঠিক আছে? এটা সমগ্র তলের ক্ষেত্রফল জেনেছিলাম। কিন্তু প্রশ্নটা হলো, এখানে এই অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ যখন আমরা আনবো, তখন এই সূত্রটা কি হবে, রাইট? তাহলে দেখো, শুধু এই আর এর জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? এই আর এর জায়গায় কি লিখতে পারবো? 2π, আর এর জায়গায় আমরা লিখবো R1 প্লাস R2 ইন্টু H প্লাস 2π। এইখানটায় আর এর জায়গায় আমরা কি লিখতে পারবো? R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দাও, বোঝাতে পারছি? ডবল হ্যান্ড রাইটিং হয়ে গেছে, মুছে দাও, ভালো করে লেখো, ঠিক আছে? R2 স্কোয়ার। আচ্ছা এটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে একক কি হবে? বর্গ একক। যেমন এইটা একটা নতুন জানলাম, কি জাস্ট আর এর জায়গাটা চেঞ্জ হলো, R1 অ্যান্ড R2। R1 কি? বহির্ব্যাসার্ধ, R2 কি? অন্তর্ব্যাসার্ধ। বোঝা গেল? এইটা একটা নতুন সূত্র। আর একটা কি? আর একটা হচ্ছে, যেমন ক্ষেত্রফল বার করলাম, তেমনি কি হবে? আয়তন। আয়তনের একটা নতুন সূত্র শিখবো, সেটা কি? এমনিতে আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, এটাই তো? তাহলে পাই আর স্কোয়ার এইচ যদি হয়, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো নতুন সূত্রটা? দেখো, পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে? তাহলে কি হলো, বোঝা গেল? হ্যাঁ কি না? পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। জাস্ট আর এর জায়গাটা আমরা চেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দুটো নতুন সূত্র তোমাদের সাথে অ্যাড হলো, মানে তোমরা জাস্ট মনে রাখবে, জাস্ট আমরা সূত্রগুলো আগে থেকেই জানি, শুধু আর এর জায়গাগুলো চেঞ্জ করে লিখেছি, দেখে নিয়েছো? ব্যাস, এই দুটো সূত্র মাথায় ঢুকে গেছে। এবারে কথা হলো, এই সূত্রগুলোকে এবার অ্যাপ্লাই করে আমরা 13 দাগের অঙ্কটা করব, এবং খুব সহজেই করব, এত চিন্তা করার কিছু নেই, আমি আছি তো। জাস্ট আমার ক্লাসগুলো একটু মন দিয়ে শুনতে হবে, দেখতে হবে, আর শুধু দেখলে শুনলে হবে না, সাথে খাতা বই এবং পেন নিয়ে বসতে হবে, আমার সাথে করতে হবে, তাহলেই দেখবে সব অঙ্ক একদম সোজা। তবে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তার কারণ হচ্ছে লাইক করলে তাহলে আমি ইন্সপিরেশন পাবো, আমার ভালো লাগবে পড়াতে আরও, ঠিক আছে? আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আমার ভিডিওগুলোকে। চলো আর বেশি কথা না বাড়িয়ে অঙ্কতে যাই। আমি অঙ্কটা পড়ি, তোমরাও পড়ো, ঠিক আছে? একসঙ্গে। এখানে কি বলছে দেখো,
তেরো দাগের অঙ্কটা বলছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি। আচ্ছা, বহির্ব্যাস বলেছে, বহির্ব্যাস মানে কি বুঝতেই পারছো তো, এই কেন্দ্র থেকে পুরো এই পারে চলে আসবে পুরোটা, ঠিক আছে, এই পারে এই পুরোটা আসবে। এটা কত, যদি এটা আমি ব্যাস ধরি তাহলে এটা হচ্ছে তোমার কি হবে 30 সেমি, বোঝা গেল। আচ্ছা, এবং অন্তর্ব্যাস কত বলেছে, অন্তর্ব্যাস বলেছে 26 সেমি। আচ্ছা, খুব ভালো কথা, অন্তর্ব্যাস মানে এই পুরোটা। আচ্ছা, তাহলে আমাকে তুমি একটা বলো, অন্তর্ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধটা কত হবে 26-এর হাফ, তাই না, 13 হবে। এটা কত হবে তাহলে 13 সেমি। আর বহির্ব্যাস কত বলেছিল, বহির্ব্যাস বলেছিল 30 সেমি। 30 সেমি মানে কত, ব্যাসার্ধ কত হবে, এটা তাহলে কত হবে 15 সেমি। এইটুকু বুঝতে পারলে তো, এটা 13 সেমি, এটা 15 সেমি, ঠিক আছে। আচ্ছা, এবারে বলে যে পাইপটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 14.60 মিটার। আচ্ছা, উচ্চতা, উচ্চতা বা দৈর্ঘ্য সবই তো একই ব্যাপার। উচ্চতা মানে পাইপটা কতটা উঁচু বা চোঙটা কতটা উঁচু, এখানে তো পাইপটা উঁচু হয় না, পাইপের দৈর্ঘ্য হয় সেই একই উচ্চতায়। তাহলে এটা কত, এইচ এর ভ্যালু এখানে কত বলেছে 14.7, বাট এটা কিন্তু মিটার, কিন্তু এখানে সব এগুলো কি আছে, এগুলো হচ্ছে তোমার সব কি আছে, সেমি আছে। ব্যাপারটা বোঝাতে পারছি। তাহলে মিটার থেকে সেমিতে যেতে গেলে কি করতে হবে বলো, দেখো 14.7কে আমরা এরকম লিখতে পারি, এই পয়েন্টের জন্য 0 আসলো। এবার মিটার থেকে সেমিতে যাব, অবভিয়াসলি তার মানে হচ্ছে তোমার বড় থেকে ছোটতে যাব। বড় থেকে ছোটতে গেলে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে সেমি, 10 10 10-এর 0, এই 0 কেটে দাও, 1470 সেমি। এটা তাহলে কি পেয়ে গেলাম আমরা, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম বুঝতে পারছো, যে অন্তর্ব্যাস পেয়ে গেলাম, তোমার অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম 13, বহির্ব্যাসার্ধ পেয়ে গেলাম 15, উচ্চতাও পেয়ে গেলাম 1470 সেমি, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমাদের বার কি করতে বলেছে, বলছে যে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা, মানে বর্গ ডেসিমি, বর্গ আছে মানে কি ক্ষেত্রফলের গল্প হচ্ছে, বোঝাতে পারছি। তাহলে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসেব করি। আগে সমগ্র তলটা কত বর্গ ডেসিমি সেটা বার করি, তারপরে তো আমরা তোমার কত খরচ হবে বার করব। আর সমগ্র তলের ক্ষেত্রফল এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখতে পেয়েছো হ্যাঁ কি না। তাহলে জাস্ট মান বসাবো আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তোমরা আশা করি এগুলো সব নোট ডাউন করে নিয়েছো। ওকে, চলো এটা মুছে দিলাম। এবারে শুধু জাস্ট আমরা কি বসাবো, মান বসাবো, এখানেই বসাই, ঠিক আছে। চলো চলো তাহলে এবার মান বসাই। তাহলে চলো, এখানে দেখো 2 পাই যেমন আছে থাকলো, আপাতত R1 কত, R1 মানে তো 15, ঠিক আছে, প্লাস R2 কত 13, ইন্টু এইচ কত এখানে 1470 প্লাস এখানেও 2 পাই যেমন আছে থাকলো, R1 মানে হচ্ছে তোমার 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেশন করি। এখানে যেমন 2 পাই আছে যেমন থাকলো, আগে এটার ক্যালকুলেশন করো, এটা কত হবে 15 আর 13 যোগ করলে 5 আর 3 8 2 28 হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি এরকম লিখি 28 ইন্টু 1470 লিখতেই পারি, এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাস এখানে যেমন 2 পাই আছে থাকলো, ঠিক আছে। আর এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটাকে আচ্ছা 2 পাইটা আমি এখানটায় কমন নিয়েছি, এখানেও 2 পাই এখানেও 2 পাই, তাহলে এখানে 2 পাই দেওয়ার দরকার নেই, ব্যাপারটা বোঝাতে পারছি। এখানেও 2 পাই আছে এখানেও 2 পাই আছে, আমি যদি বার করে নিই এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে 2 পাইটা বার করে নিলাম, তাহলে ভেতরে এখানটায় কি পড়ে থাকবে দেখো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 15 প্লাস 13 আবার 15 মাইনাস 13, ঠিক আছে। চলো এখানে তাহলে কি হবে 2 পাই যেমন আছে থাকলো, এটাকে আমরা কি লিখতে পারি 28 ইন্টু 1470 প্লাস 15 আর 13 যোগ করলে তো 28 হবে, ঠিক আছে, ইন্টু এখানে 2 হবে, তাহলে এত দূর হয়েছে। আচ্ছা, এপারের এই আঁকাগুলো সব মুছে দিই, তাহলে ক্যালকুলেশনটা এপারে করতে পারবো। চলো তাহলে এখানটায় কি হবে ক্যালকুলেশনটা করব। চলো এখানে তাহলে কি হবে দেখো, 2 পাই যেমন আছে থাকলো, এবারে দেখো এখানেও 28 আছে এখানেও 28 আছে, 28টাকেও বার করে নাও, তাহলে 2 পাই ইন্টু 28 ব্র্যাকেটের মধ্যে তাহলে কি থাকবে 1470 প্লাস 2, বোঝাতে পারলাম। তাহলে এবারে দেখো মান বসাই, 2 ইন্টু 22/7 ইন্টু 28 ইন্টু
1470 না 1472 হবে এবারে, ঠিক আছে, কারণ 2 তো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমি যদি এটা ঠিক করলাম তো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা যদি আমি ক্যান্সেল আউট করি 4 হবে, ঠিক আছে। এবারে বাবা এ তো বিশাল বড় গুণ, গুণ করতে হবে, কিছু করার নেই। চলো গুণ করে দিই না, কি আছে। এটা 44 আর 4 মাল্টিপ্লাই হবে, 8 8 দুগুণে 16, 6 হাতে কত থাকবে, 1 থাকবে। এটা 8 আর 2 গুণ করলে, এই সরি 4 আর 2 গুণ করলে 8 হবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, এবার 8 দুগুণে 16 আর 1 কত হবে, 17, আর এখানটায় এটা। আচ্ছা চলো এটা গুণ করি, এটা বসিয়ে করতে হবে, কিছু করার নেই, অনেক কিছু করার ছিল বাট করলাম না, ঠিক আছে, পরে দেখিয়ে দেবো। চলো এটা আরামসে গুণ করতে পারছো না, 6 দুগুণে 12, 2 হাতে কত থাকে 1, এবার 6 সাথে 42 আর 1 কত হবে 43, 3 হাতে কত থাকবে 4, এবারে 4 6 24 আর 4 কত হয় 24, 4 28, 8 হাতে কত থাকবে 2, এবার 6 কে 6 2 6 7 8, ঠিক আছে। 7 দুগুণে 14, 4 হাতে কত থাকবে 1, 7 7 49 আর 1 49 আর 1 50 0 হাতে থাকবে 5, এবার 4 সাথে 28, 28 আর 5 28 and 2 30, আর ওপর হচ্ছে তোমার 3 33 হাতে কত থাকবে 3, এবারে 7 1 7 আর 3 10, ঠিক আছে। আর 2 1 2 7 1 7 4 1 4 1 1 1, ঠিক আছে। চলো এবারে 2 4 3 7 হবে, 8 2 10 0 হাতে থাকবে কত 1, 7 3 10 আর 8 18 1 19 9 হবে, হাতে থাকবে কত 1, এবার 4 1 5 হবে আর 2 হবে, 259072। আশা করি মাল্টিপ্লিকেশনটা তোমরা সবাই ঠিক করেছো কিনা দেখো তো। হ্যাঁ একই হয়েছে মাল্টিপ্লিকেশন কি, হ্যাঁ যদি হয় তো ভালো, আশা করি তোমাদের সাথে আমার মাল্টিপ্লিকেশন মিলেছে, ঠিক আছে। এত তাহলে কি হবে, একক কি হবে বলো, আমি মুছে দিলাম এই পাশেরটা, ঠিক আছে। চলো একক কি হবে বলো তো, এত হচ্ছে তোমার বর্গ সেমি, কিন্তু আমি কি দেখলাম বই আমি পড়েছি, মানে এক্ষুনি পড়লাম বা তোমরাও পড়েছো যে বর্গ সেমি থাকলে হবে না, কারণ এখানে বলছে প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটি সমগ্র তল আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। এবার কথা হচ্ছে এটা বর্গ সেমি আছে, বর্গ ডেসিমিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে 100 দিয়ে ভাগ, চলো করে দাও না। দেখো 259072 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কি হবে বর্গ ডেসিমি, বোঝাতে পারলাম। তাহলে এটাকে আমরা পাশে লিখে দিই এখানে 2590.72 বর্গ ডেসিমি, এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল ডেসিমিতে বার হলো, তাহলে হয়ে গেল ডেসিমিতে বার, ব্যাস এবারটা মুছে দিলাম আরামসে। চলো মুছে দি। এবারে কি বার করতে বলেছে, 1 বর্গ ডেসিমিতে খরচ হয় কত, 2 পয়েন্ট সামথিং কিছু একটা লেখা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 টাকা। চলো 1 বর্গ ডেসিমি আলকাতরা করতে, 1 বর্গ ডেসিমি আলকাতরা করতে খরচ হয় 2.25 টাকা, দেখতে পাচ্ছ আশা করি 2.25 টাকা, হ্যাঁ। তাহলে 1 বর্গ ডেসিমি আলকাতরা করতে খরচ হয় 2.25 টাকা, তাহলে এখানটায় 2590.72 বর্গ ডেসিমি আলকাতরা করতে খরচ হবে, অবভিয়াসলি এখানে দেখো বড় করে লিখছি 2590.72 মাল্টিপ্লাই উইথ 2.25 টাকা, গুণ করতে হবে না, এই গুণটা করো এবার সবাই, এই গুণটা করো, আমি এই পারেরটা ততক্ষণ মুছি, এই গুণটা তাড়াতাড়ি করো, শুরু করে দাও তোমরা গুণ করা, ঠিক আছে। আমি ততক্ষণ পরিষ্কার করে নিই, তোমরা তাড়াতাড়ি গুণটা শুরু করো।
গুণ করো। দেখো পয়েন্ট এখন ভুলে যাও, আগে কি আছে 259072, এখানে পয়েন্ট আছে, পয়েন্ট এখন ভুলে যাও। 2.25 মানে 225 আছে, মানে এখানটা লিখে দাও না 2.25। এখন পয়েন্ট ভুলে যাও, জাস্ট সিম্পলি যেমন মাল্টিপ্লিকেশন করে সেরকম ভাবে মাল্টিপ্লিকেশন করো। দাঁড়াও আমি পেনটা একটু চেঞ্জ করি, কালি কম পড়ছে। চলো এটা মাল্টিপ্লিকেশন করো, কি হবে দেখো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 সাথে 35 একে 36 6, হাতে কত 3, 5 0 0, 3 বসে গেল, 5 9 45 5, হাতে কত থাকবে 4। এবার 5 5 25 আর 4 25 আর 4 29, হাতে কত 2, আর 5 দুগুণে 10 2 12। ঠিক আছে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 4, হাতে 1, 2 0 0 1 নামলো, 9 দুগুণে 18 8, হাতে 1। এবার 5 দুগুণে 10 একে 11 1, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, রাইট। তাহলে এটাও সেই একই হবে 4 4 1 8 1 5। চলো 0, এটা 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 হচ্ছে তোমার 10, এখানে 4 4 8, 3 11 একে 12 2, হাতে 1। ঠিক আছে, 5 একে 6, 4 10, একে 11 1, হাতে কত 1 থাকবে, 9 একে 10, 8 18, একে 19 9, হাতে 1। এবার 8 2 10 একে 11 আর একে 12 2, হাতে 1। 5 একে 6, একে 7, একে 8 5, আর এখানটা 1 2 3 4, চারটে 1 2 3 4, মানে এখানে পয়েন্ট হবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমাদের দাঁড়াচ্ছে কত, 5829.12 টাকা। 5829.12 টাকা, অনেকটা বড় মাল্টিপ্লিকেশন। দেখো তো আমার মাল্টিপ্লিকেশনে কোনো ভুল আছে কিনা, আশা করি যদি ভুল থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি ভুল নেই, তবুও তোমরা মাল্টিপ্লিকেশনটা করে দেখবে, যদি ভুল হয় আর কি, বলা যাচ্ছে না, না ভুল নেই আশা করি। 5829.12 টাকা। ঠিক আছে, তাহলে টোটালটা তাহলে বোঝা গেল। তাহলে এখানে কি বলেছে শেষে, যে হ্যাঁ ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে তাহলে কত টাকা খরচ হবে, আমাদের টোটাল এত টাকা খরচ হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 13 দাগের অঙ্কটা কমপ্লিট। ওকে, চলো এটা মুছে দিলাম। 14 দাগের অঙ্কটা তাড়াতাড়ি পড়ো, তোমরা পড়তে আরম্ভ করো। ঠিক আছে, পুরো একদম ঝড়ের গতিতে এগোতে হবে। ওকে, এগোতে হবে তো। হ্যাঁ, কেন এগোচ্ছি তার কারণ হলো, তোমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করে ফেলেছো এবং তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপডও হয়ে গেছে, তাই এখন একটু তাড়াতাড়ি এগোচ্ছি। ঠিক আছে, একদম প্রথম দেখবে আমি একদম আস্তে 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 প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাচ্ছিলাম। ঠিক আছে, চলো 14 দাগের অঙ্কটা পড়েছো আশা করি, আমি একবার পড়ে নিই। 14 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 14 দাগের অঙ্কটা বলছে, একটি দুইমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। খুব ভালো কথা, বুঝতেই পেরেছো। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.84 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। খুব ভালো কথা, বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা ছবিটা একটু ছোট্ট করে এঁকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোনটার বার করতে বলেছে। এটা হচ্ছে তোমার চোঙ, ঠিক আছে, একটু মোটা। ঠিক আছে, একটু ভালো করে একটু এঁকে দিলেই তো, ঠিক আছে, ঠিক আছে, তোমরা বুঝে যাবে আশা করি। তাহলে দেখো অন্তর্ব্যাসার্ধটা বার করতে হবে, অন্তর্ব্যাসার্ধটা দেয়া আছে, বহির ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, আর এটা তো উচ্চতা তোমরা তো জানো। ঠিক আছে, এখানেও ব্যাসার্ধ এটা, বহির ব্যাসার্ধ এটা। ঠিক আছে, আচ্ছা আমাদের অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, বহির ব্যাসার্ধ বার করতে হবে। এখানে কি বলে দেওয়া আছে দেখো, যে চোঙটির উচ্চতা, আচ্ছা উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, আর তোমার এখানটায় অন্তর্ব্যাস দেওয়া আছে, অন্তর্ব্যাস দেওয়া আছে 4.6 ডেসিমি। তাহলে এখানটা মিটার আর ডেসিমির গল্প সেই চলে আসছে, এককটাকে তাহলে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি যে অন্তর্ব্যাসার্ধটা কত। চলো এখানে তাহলে লিখি, এইটা হচ্ছে তোমার কয় দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক। এখানে 14 দাগ দাও, আর এখানে লেখো যে ঠিক আছে, অন্তর্ব্যাসার্ধ কত হবে, কত বললাম, এখানটা কি দেখলাম 4.6 ডেসিমি। ঠিক আছে, 4.6 কে তার মানে 2 দিয়ে ভাগ করো,
তাহলে এখানে কি হবে 4.6 ডিভাইডেড বাই 2 ডেসিমি, তাহলে এটা ভাগ করলে কত হবে 2.3 ডেসিমি। বোঝাতে পারছি? তাহলে অন্তর্ব্যাসার্ধ 12 হয়ে গেল এত ডেসিমি। এবারে লিখবো যে দৈর্ঘ্য বা উচ্চতা, হোয়াট এভার উচ্চতা, উচ্চতা এইচ যেটাকে আমরা ধরি, এটা তো অন্তর্ব্যাসার্ধ মানে হচ্ছে তোমার R2 হবে, কারণ এটা আমরা কি জানি R2 আর উপরেরটা কি হবে R1। যাই হোক, উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ মানে হচ্ছে এখানে কত দেওয়া আছে দেখো, মিটারে দেখছিলাম না, এখানে মিটার মানে হচ্ছে তোমার দেওয়া আছে 2.8 মিটার উচ্চতা। তাহলে এটাকে প্রথমে ডেসিমিতে নিয়ে যাব, ঠিক আছে, 2.8 মিটার। তাহলে এটাকে ডেসিমিতে নিয়ে গেলে, আচ্ছা 2.8 কে শুধু এটা লিখতে পারি, মিটারে থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা তো কেটে যাবে, এটা কি হয়ে যাবে ডেসিমিটার। তাহলে এখানে কি হবে 28 ডেসিমিটার। তাহলে এখানটায় আমরা অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম আর হচ্ছে তোমার উচ্চতা পেয়ে গেলাম। আমাদের চেয়েছেটা কি, চেয়েছে এবার বলেছে হচ্ছে তোমার চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। তার মানে এখানে আয়তনের গল্প। আর আয়তনের সূত্র আমি কি বলেছিলাম মনে আছে? আয়তনের সূত্র আমি বলেছিলাম হচ্ছে তোমার আচ্ছা আরেকবার লিখে দিই এখানটায়। এমনিতে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তো এখানটায় পাই আর এর জায়গায় আমরা কি লিখবো R1 মাইনাস R2, মানে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ ঘন একক, এটাই বলেছিলাম। তো জাস্ট এখানে দেখো R1টা আমরা জানি না, এটার মান বার করতে হবে। R2 মান আমরা জানি 2.3 ডেসিমি, আর এইচ এর মান তো জানি, জাস্ট মান বসাবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এখানে একটু সুন্দর করে লিখে নেব কি না, যে চোঙটির আয়তন, চোঙটির আয়তন, ব্যাস আয়তন লিখে নিলেই হবে, ঠিক আছে। এটা যেমন আছে থাক, এখানে শুধু তোমরা লিখে নাও যে এটা মুছে দিয়ে এখানে লিখে নাও চোঙটির আয়তন, ঠিক আছে। এখানটায় লেখো যে চোঙটির আয়তন, বোঝা গেল চোঙটির আয়তন। তাহলে এই সূত্র করবে, এত ঘন একক দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে থাক, এখানে ঘন একক থাক। এবারে মানটা বসাই, এখানে পাই যেমন আছে থাকলো, R1 স্কোয়ার এটা তো বার করতে হবে, R2 কত 2.3 এটা স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এইচ কত 28 ঘন ডেসিমি। বোঝা গেল? এটা হচ্ছে চোঙটির আয়তন। কিন্তু এটা যেমন চোঙটির আয়তন হলো, কিন্তু আমাদের বইয়েতে দেওয়া আছে চোঙটির আয়তন কত 84.48। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি। দেখো এই পারেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই পারেরটা আমি মুছে দিয়ে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে, বুঝতেই পারছো আমি কি লিখতে যাচ্ছি বা কি লিখতে চলেছি, ঠিক আছে। এখানে তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে তাহলে কি বলতো, দেখো পাই R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু 28 ইকুয়াল টু 84 পয়েন্ট কত দেখলাম, বেশ 84.48, ঠিক আছে, 84.48, ব্যাস বসিয়ে দিলাম। এবার এখান থেকে আরামসে R1 মানে যেটা আমরা চাইছিলাম বহির ব্যাসার্ধ সেটা পেয়ে যাবো। চলো ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন কোনো ব্যাপার হলো? দেখো ক্যালকুলেশন করার আগে আমি কি আছে দেখো, এবারে যেগুলো গুণ আছে না সেগুলোকে ওপরে নিয়ে চলে যায়। তাহলে এখানটা কি পড়ে থাকবে দেখো, R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি, দেখো তো 84.48 ডিভাইডেড বাই 28 ইন্টু 22/7, মানে পায়ের মানটা জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এবারে কি লিখবো, R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমরা কি লিখতে পারি 84.48 বাই 28, ঠিক আছে, ইন্টু 7 ওপরে চলে যাবে নিচে 22, এটা উল্টে যাবে না, বোঝাতে পারছি হ্যাঁ কি না? বা আচ্ছা ঠিক আছে চলো, বা তোমরা এইখানটায় আগেই কেটে নাও না, এটা কত হবে 4 হবে। তার মানে নিচে এত কিছু করার দরকার নেই আর, ঠিক আছে, এটাকে জাস্ট এরকম করে দাও। দেখো 84.48 নিচে 4 ইন্টু 22, আর পয়েন্ট তুলতে গেলে নিচে আরো 100 চলে আসবে। এবারে ঠিক আছে, এবারে চলো কাটাকাটি করা যাক। 2 দিয়ে তো যাবে দেখতে পাচ্ছি এবং 4 দিয়েও যাবে দেখতে পাচ্ছি। 4 দিয়ে কাটো, 4 দুগুণে দেখো এখানে কাটছি 4 দুগুণে 8, ঠিক আছে, 4 একে 4, ঠিক আছে, ফের 4 নামলো, ফের 4 একে 4, ফের 4 দুগুণে 8, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা 11 দিয়ে অবভিয়াসলি যাবে দেখতে পাচ্ছি আমি, 0 শেষে
মানে নিচে 110 থাকলে এগুলোকে কাটবে না দুম করে, এগুলোকে রাখবে, পয়েন্ট বসাতে সুবিধা হবে। এটা দেখো তো 11 দিয়ে কাটাকাটি যাবে কি? অবশ্যই যাওয়ার কথা। 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 11 একে 11, তার মানে এখানটায় গ্যাপ কত হচ্ছে বলো তো? 11 তো 9 10 না 10 না 11 তো, হ্যাঁ 10-এর গ্যাপ হচ্ছে, ঠিক আছে। 11 একে 11, ঠিক আছে। 11 একে 11 তো 11 দুগুণে 22 বেশি হচ্ছে, 11 একে 11, হ্যাঁ চলো তাহলে 10-এর গ্যাপ, তাহলে 101, 9 11 99 দাও, 9 11 যা 99, 99, 99 আর 101 মানে 2-এর গ্যাপ 24, না 11 দিয়ে যাচ্ছে না ভাই, সরি 11 দিয়ে যাবে না, ঠিক আছে চলো 2 দিয়েই কাটো, ঠিক আছে এটা 2 দিয়ে কাটো। এটা হচ্ছে তোমার কি হলো, এটা হচ্ছে তোমার 2 হবে, 1 হবে, 1 হবে, 2 হবে, 2 দিয়ে কাটো, এটা 11 হবে, 2 দিয়ে গেলে এটা কি হবে? 2 একে 2 হবে, ঠিক আছে। এবারে 0 5 দুগুণে 10, 11 1, 6 দুগুণে 12, ঠিক আছে। এবারে 11 দিয়ে যাবে কি? না 9 11 99, ঠিক আছে 99 আর 1, হ্যাঁ এবারে যাবে 11 দিয়ে আই থিঙ্ক। এখন তো 11 দিয়ে যাচ্ছে, এটা 4 দুগুণে 8 মিলে গেল, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, হ্যাঁ চলো 11 দিয়ে যাবে। এবার 9 11 কত হবে? 99, মানে 6 থাকবে, ঠিক আছে 6 হচ্ছে তাই না, 96/100, এটাকে আমরা কি লিখবো? 0.96, ঠিক আছে 0.96 হলো, হ্যাঁ কি না? ঠিক আছে 0.96 হলো, ঠিক আছে। আচ্ছা তার মানে এখানটায় আমরা কি লিখতে পারি বলো তো? দেখো r1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইকুয়াল টু 0. এখানটা কি লিখতে পারি? 0.96 লিখতে পারি, ইয়েস অর নো? লিখতে পারি তো, ঠিক আছে কোনো ব্যাপার না। এখানটা দেখো 2.3 স্কোয়ার, ঠিক আছে এটাকে যদি আমি শুধু ওপারে নিয়ে চলে যাই কি হবে? আচ্ছা দেখো এবারে করি, নিচে তো জায়গা নেই, চলো এখানটা দেখো r1 স্কোয়ার ইকুয়াল টু আমরা 0.96 প্লাস 2.3 স্কোয়ার লিখতে পারি, ইয়েস অর নো? লিখতে পারি তো, ব্যাস তাহলে এখানটা দেখো r1 স্কোয়ার সমান সমান 2.3, ঠিক আছে r1 স্কোয়ার সমান সমান এত, তাহলে r1 সমান সমান রুট করতে হবে তাই না? আচ্ছা রুট করার আগে আমি একটা কথা বলি, এটাকে যোগ করে নি, ঠিক আছে দেখো 0.96 আছে, এটা 2.3, 23-এর সাথে 23 মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো? 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 6 6 12, 2 হাতে 1, 4 একে 5, 529 হচ্ছে, তাই তো? 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 6 6 12, 2 হাতে 1, 4 একে 5, হ্যাঁ এবার 1 2, তাহলে 5.29 হচ্ছে, 5.29, ঠিক আছে। তাহলে এখানটায় r1 স্কোয়ার ইকুয়াল টু এটা তাহলে কত হবে? 5.29 এর সঙ্গে 96 অ্যাড করে দাও না, 9 6 15 5 হাতে 1, এবার 9 আর 2 এ কত হবে? 9 10 11 একে 12, 2 হাতে 1, 5 একে 6, তার মানে 625, তার মানে 6.25 হচ্ছে এটা। আর তাহলে শুধু r1 মানে কি হবে? এটা রুট হবে 6.25, ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে r1 সমান সমান, আচ্ছা এটাকে দেখো তো আমি একটু যদি মানে এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে কি হবে? 100, এবার দেখো 625 মানে কার? 625 মানে হচ্ছে তোমার 25-এর স্কোয়ার 625, আর এখানটায় 100 রুট করলে কত হয়? 10, তার মানে আর এর ভ্যালু কি হচ্ছে? 2.5, একক কি ছিল? ডেসিমি আই থিঙ্ক, ডেসিমি না কি ছিল? হ্যাঁ ডেসিমি ছিল, ঠিক আছে। তাহলে এখানটা r1 মানে কি? ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে এবারটা মুছে দিলাম, চলো তাহলে r1 পেয়ে গেলাম কত? মানে ব্যাসার্ধ, মানে বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে তাহলে লিখে দাও, অতএব বহির ব্যাসার্ধ সমান সমান 2.5 ডেসিমি, ঠিক আছে 2.5 ডেসিমি বহির ব্যাসার্ধ, অতএব ব্যাস সমান সমান 2.5 ইন্টু 2 ডেসিমি, তাহলে কত হবে? 5 ডেসিমি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে 14 দাগের অঙ্কটা কোনো আশা করি কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ ক্যালকুলেশনটা একটু বড় ছিল,
অত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু মাল্টিপ্লিকেশন বেশি ছিল, ব্যাস, দ্যাটস অল। আশা করি তোমরা অনেকটা মানে প্রথম থেকে যেরকমভাবে করছিলে কনসেপ্ট অনেকটা ডেভেলপড হয়েছে, তাই আজকে একটু তাড়াতাড়ি করালাম। ঠিক আছে, আজকে তাহলে এই দুটো অঙ্কই থাক, আবার পরের দিন আবার নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো। আস্তে আস্তে এগোই, ভালোভাবে প্র্যাকটিস করো, যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি অলরেডি সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আর প্লিজ লাইক করো, তাহলে আমি খুব ইন্সপিরেশন পাবো, মন থেকে বলছি, খুব ভালো লাগবে আমার। লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব, ঠিক আছে? ওকে, চলো, টাটা।